তোমরা কি কখনো লক্ষ্য করেছো কিশমিশ দানাকে জলে ডুবিয়ে রাখলে দানাগুলি ফুলে যায়, কিন্তু চিনির দ্রবণে ডুবিয়ে রাখলে দানাগুলি সংকুচিত হয়ে যায়? এরকম কেন হয় জানো? এর কারণ হলো অভিস্রবণ। এই অভিস্রবণ কিভাবে ঘটে চলো সেটা দেখে নিই। একটি ইউ আকৃতির নলের মাঝে একটি অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন রাখা হলো। নলের একটি বাহুতে বিশুদ্ধ দ্রাবক ও অন্য বাহুতে ওই দ্রাবকের দ্রবণ নেওয়া হলো। এক্ষেত্রে দ্রাবক অণুগুলি অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে যায়। ফলে কিছুক্ষণ পর দ্রবণের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায় ও দ্রাবকের উচ্চতা ক্রমশ কমতে থাকে। একইভাবে একটি ইউ আকৃতির নলের দুটো বাহুতে অসমান গাঢ়ত্বের দ্রবণ নেওয়া হলে নিম্ন গাঢ়ত্বের দ্রবণের উচ্চতা কমতে থাকে এবং উচ্চ গাঢ়ত্বের দ্রবণের উচ্চতা বাড়তে থাকে। এইভাবে অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণে অথবা বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবক অণুর স্বতঃস্ফূর্ত চলাচলকে অভিস্রবণ বলে। এখন চলো অভিস্রবণের কারণ সম্পর্কে জেনে নিই। তোমরা তো জানোই তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব অঞ্চলে প্রবাহিত হয়। একইভাবে পদার্থ উচ্চ রাসায়নিক বিভব অঞ্চল থেকে নিম্ন রাসায়নিক বিভব অঞ্চলের দিকে প্রবাহিত হয়। বিশুদ্ধ দ্রাবকের রাসায়নিক বিভব দ্রবণে উপস্থিত ওই দ্রাবকের রাসায়নিক বিভব অপেক্ষা বেশি হয়, তাই দ্রাবক অণু অর্ধভেদ্য পর্দা দিয়ে দ্রবণের দিকে প্রবাহিত হয়। আবার নিম্ন গাঢ়ত্বের দ্রবণে দ্রাবকের রাসায়নিক বিভব উচ্চ গাঢ়ত্বের দ্রবণে দ্রাবকের রাসায়নিক বিভব অপেক্ষা বেশি হয়, তাই দ্রাবক অণু নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়, যাতে অর্ধভেদ্য পর্দার উভয় দিকে দ্রাবকের রাসায়নিক বিভব সমান হয়। ক্লাসের শুরুতে দেখা কিশমিশ দানার এক্সপেরিমেন্টের অবজারভেশনটা এই কনসেপ্টের সাহায্যে এক্সপ্লেন করা যায়। কিশমিশ দানার ক্ষেত্রে এটির কোষ পর্দা অর্ধভেদ্য পর্দার মতো আচরণ করে। এখন দানাটিকে জলে রাখলে জলের রাসায়নিক বিভব কিশমিশ দানার ভিতরে থাকা কোষরস অপেক্ষা বেশি হয়, ফলে জল দানাটির ভিতরে প্রবেশ করে এবং দানাটি ফুলে ওঠে। অন্যদিকে দানাটিকে চিনির দ্রবণে রাখলে দানার মধ্যে থাকা কোষরসের গাঢ়ত্ব চিনির দ্রবণের গাঢ়ত্বের তুলনায় কম হওয়ায় দানার মধ্যে থাকা জল বেরিয়ে আসে, ফলে দানাটি সংকুচিত হয়ে যায়। অভিস্রবণ ও তার কারণ সম্পর্কে তো তোমরা জানলে। এখন চলো অভিস্রবণের উপর চাপের প্রভাব সম্পর্কে জেনে নেওয়া যাক। ইউ আকৃতির নলের যে বাহুতে বিশুদ্ধ দ্রাবক রয়েছে সেই বাহুতে পিস্টনের সাহায্যে চাপ প্রয়োগ করলে আরও বেশি সংখ্যক দ্রাবক অণু অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে দ্রবণের দিকে যায়, কিন্তু নলের যে বাহুতে দ্রবণ আছে সেই বাহুতে চাপ প্রয়োগ করলে অভিস্রবণ বন্ধ হয়ে যায়। অর্থাৎ দ্রবণ প্রান্তে পিস্টনের ওপর যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায় তাকে অভিস্রবণ চাপ বলে। বিজ্ঞানী ভ্যান টপ অভিস্রবণ চাপ সংক্রান্ত তিনটি সূত্রের কথা বলেন। প্রথম সূত্র অনুযায়ী স্থির উষ্ণতায় দ্রবণের অভিস্রবণ চাপ মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। দ্বিতীয় সূত্র অনুযায়ী নির্দিষ্ট মোলার গাঢ়ত্বের দ্রবণের অভিস্রবণ চাপ উষ্ণতার সমানুপাতিক। আবার যদি বিভিন্ন অনুদ্বায়ী, অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের সমমোল একটি নির্দিষ্ট আয়তনের দ্রবণে পৃথক পৃথকভাবে দ্রবীভূত করা হয়, তাহলে প্রতি ক্ষেত্রে প্রাপ্ত দ্রবণগুলির অভিস্রবণ চাপ সমান হবে। এখন প্রথম দুটি সূত্র থেকে আমরা পাই পাই = CRT। এটিই হলো দ্রবণের অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সমীকরণ।
অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টফের সমীকরণ থেকে আমরা বলতে পারি অভিস্রবণ চাপ দ্রবণে দ্রবীভূত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। অর্থাৎ অভিস্রবণ চাপ একটি সংখ্যাগত ধর্ম। ভ্যান টফ সমীকরণ থেকে কোনো দ্রবণে দ্রবীভূত দ্রাবের আণবিক ভর নির্ণয় করা যায়। অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টফের সমীকরণটি কেবলমাত্র অনুদ্বায়ী, অসংযোজিত, তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। অভিস্রবণ চাপ সম্পর্কে তো তোমরা জানলে। এই অভিস্রবণ চাপের উপর ভিত্তি করে দ্রবণকে 3 ভাগে ভাগ করা যায়। অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথকীকৃত দুটি দ্রবণের অভিস্রবণ চাপ সমান হলে তাদের একে অপরের আইসোটোনিক দ্রবণ বলে। যদি অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথকীকৃত দুটি দ্রবণের অভিস্রবণ চাপ আলাদা হয় তাহলে যে দ্রবণের অভিস্রবণ চাপ কম তাকে অন্য দ্রবণের সাপেক্ষে হাইপোটোনিক দ্রবণ বলে। অন্যদিকে যে দ্রবণের অভিস্রবণ চাপ বেশি তাকে অন্য দ্রবণের সাপেক্ষে হাইপারটোনিক দ্রবণ বলে। চলো একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নিই। আমাদের কাছে 3টি স্লাইড এ, বি ও সি আছে। এ স্লাইডে 0.5% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, বি স্লাইডে 0.84% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ এবং সি স্লাইডে 1% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নেওয়া হলো। প্রতিটি স্লাইডে 1 ফোঁটা করে মানুষের রক্ত দেওয়া হলো। এখন এ স্লাইডকে মাইক্রোস্কোপের নিচে রাখলে দেখা যায় রক্তে থাকা লোহিত রক্তকণিকাগুলি স্ফীত হতে থাকে এবং শেষে ফেটে যায়। বি স্লাইডকে মাইক্রোস্কোপের নিচে রাখলে দেখা যায় লোহিত রক্তকণিকার কোনো চেঞ্জ হয় না। আবার সি স্লাইডকে মাইক্রোস্কোপের নিচে রাখলে দেখা যায় লোহিত রক্তকণিকাগুলি সংকুচিত হয়ে গেছে। এখন চলো এই অবজারভেশনের কারণটি জেনে নিই। এক্ষেত্রে লোহিত রক্তকণিকার বাইরের আবরণটি অর্ধবেদ্য পর্দার মতো কাজ করে। এখন এ স্লাইডের ক্ষেত্রে 0.5% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ লোহিত রক্তকণিকার মধ্যে থাকা কোষরসের সাপেক্ষে হাইপোটোনিক হয়। তাই দ্রবণ থেকে দ্রাবক অণু লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে, যার ফলে লোহিত রক্তকণিকাগুলি স্ফীত হতে থাকে ও শেষে ফেটে যায়। আবার বি স্লাইডের ক্ষেত্রে 0.84% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ লোহিত রক্তকণিকার মধ্যে থাকা কোষরসের সঙ্গে আইসোটোনিক হয়। তাই এক্ষেত্রে লোহিত রক্তকণিকার কোনো চেঞ্জ হয় না। সি স্লাইডের ক্ষেত্রে 1% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ লোহিত রক্তকণিকার মধ্যে থাকা কোষরসের সাপেক্ষে হাইপারটোনিক হয়, যার ফলে লোহিত রক্তকণিকার কোষরস থেকে দ্রাবক অণু দ্রবণে বেরিয়ে আসে এবং লোহিত রক্তকণিকা সংকুচিত হয়ে যায়। এই কারণে স্যালাইন ওয়াটারের গাঢ়ত্ব এবং শিরাতে ইনজেকশন দেওয়ার সময় যে দ্রবণটি প্রবেশ করানো হয় তার গাঢ়ত্ব 0.84% মেনটেন করা হয়। আবার গলার সমস্যা সমাধানের জন্য যে নুন জল ব্যবহার করা হয় বা মাছ মাংস সংরক্ষণের জন্য যে নুন ব্যবহার করা হয় সেই সবই অভিস্রবণের সঙ্গে সম্পর্কিত। জীবদেহেও অভিস্রবণের গুরুত্ব অপরিসীম। এতক্ষণ পর্যন্ত তোমরা অভিস্রবণ এবং অভিস্রবণ চাপ সম্পর্কে জানলে। এখন চলো বিপরীত অভিস্রবণ সম্পর্কে জেনে নিই। ইউ আকৃতির নলে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দ্রবণ ও বিশুদ্ধ দ্রাবকের মধ্যে দ্রবণ প্রান্তে অভিস্রবণ চাপ অপেক্ষা বেশি চাপ প্রয়োগ করলে দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবকের দিকে দ্রাবক অণুর প্রবাহ ঘটে। এই ঘটনাকে বিপরীত অভিস্রবণ বলে। বিপরীত অভিস্রবণ পদ্ধতিকে কাজে লাগিয়ে সমুদ্রের জলকে লবণমুক্ত করে পানীয় জল উৎপাদন করা হয়। এমনকি এখন যে আরও ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করা হয়
সেটিও বিপরীত অভিস্রবণ পদ্ধতিতে কাজ করে। এখন চলো অভিস্রবণ চাপ রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখি। প্রশ্নে বলা আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2.5 গ্রাম প্রোটিনের 600 মিলিলিটার জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ 25 মিলিমিটার Hg। এখন ধরা যাক প্রোটিনের আণবিক ভর m। সুতরাং দ্রবণে প্রোটিনের মোল সংখ্যা 2.5 ডিভাইডেড বাই m। দ্রবণের অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপ সমীকরণ অনুযায়ী পাই ইজ ইকুয়াল টু CRT। এখন 1 নম্বর সমীকরণে পাই, সি, আর এবং টি এর ভ্যালু বসিয়ে পাই m ইজ ইকুয়াল টু 3116। সুতরাং প্রোটিনের আপেক্ষিক আণবিক ভর 3116। তাহলে আজকের ক্লাসে তোমরা দ্রবণের একটি সংখ্যাগত ধর্ম অভিস্রবণ চাপ সম্পর্কে জানলে। এখন দেখো তো আজকের ক্লাসের কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে এই নিউমেরিক্যাল প্রবলেমটা সলভ করতে পারো কিনা।